বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এই গণসমাবেশে আসলে অনেকদিন পরে আমরা একটি গণসমাবেশ দেখতে পাচ্ছি। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে যখন তারা গণসমাবেশ বলতো, একই মানুষ সুনামগঞ্জ সদরে, একই মানুষ জগন্নাথপুরে, একই মানুষ শান্তিগঞ্জে, কিন্তু গণ আর দেখা যেত না, শুধু তাদের কমিটির মেম্বার নিয়ে সমাবেশ হতো। আজকে আমরা গণসমাবেশ দেখতে পাচ্ছি। এই জন্য আমার পক্ষ থেকে সুনামগঞ্জবাসীকে অভিনন্দন। আজকে একটু পরে আমাদের মধ্যে উপস্থিত হবেন জাতীয় রাহবার, মজলুম কারা নির্যাতিত জননেতা, আমাদের ভাতৃপ্রতিম দল বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব। এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সেক্রেটারি, সভাপতি সহ উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ। সবার প্রথমে তাদের দলকে আমি অভিনন্দন জানাই যে আজকের এই সুন্দর সুশৃঙ্খল একটি গণসমাবেশ আয়োজন করার জন্য। এই গণসমাবেশের মাধ্যমে আপনারা যারা এসেছেন তারা ইসলামী রাজনীতিকে আপনারা প্রমোট করছেন। বাংলাদেশের সংস্কারের জন্য ইসলামী মূল্যবোধ ছাড়া সংস্কার সম্ভব না। আমাদের যে নতুন স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। আমরা মাত্র শুরু করেছি। ফ্যাসিবাদের দূষরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করে মাত্র শুরু করেছি। তবে এখনো দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যকে ভঙ্গুর করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা সুনামগঞ্জবাসী আজকে প্রতিজ্ঞা করি, ভারত সহ যে সমস্ত শক্তি, অপশক্তি আমাদের এই দেশের বিরুদ্ধে চোখ তুলে তাকাবে, আগামীতে আমরা আর দমে থাকবো না ইনশাআল্লাহ। আগামীতে যদি আমাদের দিকে আওয়ামী লীগ মূলত ইসলামের সূত্র। ভাই, রাস্তাটা ক্লিয়ার করেন। সকাল থেকে আপনারা কষ্ট করছেন। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি। শেখ হাসিনা তার 50 বছরের পাপের ফসল পেয়েছে। সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে 1 ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি। সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিলে। 15 বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে। আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে, বাংলাদেশের গণমানুষের রায়কে উপেক্ষা করে, এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছ। আর নির্লজ্জভাবে, একতরফা ভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে। এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই যে হাজার হাজার মায়ের মুখ খালি হলো, এই যে আমার সন্তানরা স্বপ্ন চত্বরে শহীদ হলো, এই যে আমার ভাইয়েরা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো, এই যে আমার সন্তানদেরকে 2024 সালে তোমার গুন্ডা লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ গুলি করে হত্যা করলো, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে।
শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা তার খুনি মন্ত্রিসভার সদস্যবর্গ এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে। এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে। বিগত 1 মাস আমরা দেখিয়েছি এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুমকে হারাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং পেগোডা পাহারা দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক সংঘাত, হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। কিন্তু বিগত 1 মাসে নট এ সিঙ্গেল পার্সন, একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন বাংলাদেশে হয় না। এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয়। কাজে এই শেখ হাসিনাহীন বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে ইনশাআল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনার নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন, আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন, আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন, আপনারা আপনাদের মন্দিরে, আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন, আমাদের কোনো আপত্তি নাই। সেই মূর্তি আমরা ভাঙব তো নাই, কাউকে ভাঙতে দেব না, আমরা পাহারাদারি করব। কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেন, শাহজালালের সন্তান না মানবে না। সাথী বন্ধুগণ, আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন, ভালো কথা। 3 টাকা চুরি করে 1 টাকা সেতুর সাথে লাগিয়েছেন, তাও কথা। আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন, এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না। আমি উপদেশ দিলাম, এই মূর্তি বানাতে চান না, একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে। তিনি সহ্য করলেন না, তিনি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিলেন, তিনি আমার চরিত্র হননের চেষ্টা করলেন, তিনি আমাকে গণবিচ্ছিন্ন করার চেষ্টা করলেন, তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে জ্বালিয়ে দিলেন, পুলিশ বাহিনীকে ব্যবহার করলেন, কারান্তরীণ করে বিনা বিচারে 3টি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন। প্রিয় দেশবাসী, আজ আমি জিজ্ঞাসা করতে চাই, সেদিন যদি আমাদের এই উপদেশ, আমাদের এই কল্যাণকামীদের নসিহত যদি আপনি শুনতেন, আজকে বাংলাদেশের পথে ঘাটে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর, 50 বছর পরে এসে এই লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে হতো না। অভ্যুত্থানের সামনে যারা বারবার বলেছিলেন খেলা হবে খেলা হবে, তাদের কাউকে আর খেলার মাঠে পাওয়া যায় না। সংগ্রামী উপস্থিতি, সময় এসেছে পিলখানার থেকে শুরু করে শাপলা চত্বর থেকে শুরু করে জুলাইয়ের প্রথম দিক থেকে নিয়ে
5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যাদের মদতে, যাদের ইশারায় প্রত্যক্ষভাবে শেখ হাসিনার চিন্তাধারা বাস্তবায়ন করেছেন, সকলকে বাংলার জমিনে ইনশাআল্লাহ বিচারের সম্মুখীন হতে হবে।